অদিতি আমার কথাটি শোনামাত্রই অঝোরধারায় চোখের জল ফেলতে লাগলো এবং কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব বলছো তাই না? ভয়, মৃত্যুর পথযাত্রী কখনো মিথ্যা কথা বলতে পারে না, তেমন আমিও মিথ্যা কথা বলছি না। নিজের চোখের জলগুলো মুছে, আমি বিশ্বাস করি না আমার লাইফ থেকে তোমাকে এত সহজেই মহান রাব্বুল আলামিন কেড়ে নিতে পারেন না। এই বলে অদিতি খুব শক্ত করে জড়িয়ে ধরল। অদিতি জড়িয়ে থাকতে কেন জানি বুকের বাপাশে মুছে উঠল। অদিতিকেও তো কম কষ্ট দেয়নি। আমার জন্য ও রোজ বালিশের মুখে লুকিয়ে কান্না করত, তবুও ওকে আমার সংস্পর্শে নেইনি, দূরে দূরে রেখেছি। যখন ভাবলাম অতীতের সবকিছু ভুলে অদিতিকে মেনে নিব এবং সুখের সংসার অবলম্বন করব, ঠিক সে সময় আমার এমন মরণ ব্যাধি ক্যান্সার ধরা দিবে সেটাকে জানত মহান আল্লাহ হয়তো এই নরক জীবনে সুখ নামক শব্দটি আমার ভাগ্যে লিখেননি, তাই এরকম রোগের সম্মুখীন হতে হচ্ছে। তারই বাকি দোষ, নিজের রোগ তো নিজেই নেশা করে ডেকে এনেছি। এখন শুধু অদিতির দিকে তাকাতেই কেন জানি কষ্টটা দ্বিগুণ হচ্ছে। এত অবহেলার পর আমার কাছে থেকেছে, কখনো ছেড়ে চলে যায়নি। হয়তো অতীতের মতো আর কোনো ভুল সে করতে চায় না। আনমনে এসব ভেবে যাচ্ছি আর শব্দহীন ভাবে চোখের জল ফেলছি। অদিতি আমার চোখের জল মুছে বলল, তুমি কান্না করলে যে হৃদয়ে রক্ত হসন্ত অরণ হই তা কি বুঝো না? অদিতিও কান্না করে, নিশ্চুপ হয়ে চোখে জল ছাড়তেই আছে, কেন জানি আটকাতে পারছি না। প্লিজ এবার কান্নাটা বন্ধ করো। অদিতি চোখে জল মুছে দিয়ে বলল, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি আমার স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসো? হ্যাঁ, অদিতি মুখে শুকনো হাসি হেসে বলল। অদিতির মুখে শুকনো হাসি দেখে আমিও কান্না মিশ্রিত কণ্ঠে হেসে বললাম, অদিতি তোমাকে হাসলে সত্যি অনেক সুন্দর লাগে মঞ্চ আকারই। অনেকক্ষণ তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি আমি। অদিতি আমার বুকে মুখ লুকিয়ে বলল, পাম দেওয়া হচ্ছে খুব তাই না? অদিতি, পাম না, সত্যি বলছি আমি। অদিতির সঙ্গে খুনসুটি আলাপ করতেই এর মধ্যে রবিন ফোন দেয়। অদিতির রবিনের নাম্বার দেখে ফোনটা ফ্লোরে ঠাস করে ফেলে দিয়ে ভেঙে ফেলল এবং রাগান্বিত হয়ে বলল, তোমার এই নষ্ট বন্ধুদের জন্য আজ আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আজ থেকে তোমার ওইসব বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া একদমই বন্ধ। অদিতির পাগলামিটা দেখে হেসে উড়িয়ে দিলাম। আগে যদি এমন করতো তাহলে ভালোই তফা রফা লেগে যেত, কিন্তু বর্তমানে অদিতির শাসনগুলোকে আমার কাছে কেন জানি খুব ভালো লাগছে। ও হাসি মুখে অদিতিকে বললাম, ফোনটা এভাবে ভেঙে ফেললে কেন? আমি তোমার সেসব নষ্ট বন্ধুদের সঙ্গ থেকে বিরত থাকার জন্য। ওদের জন্যই আজ আমাকে এতটা কষ্টটা পেতে হচ্ছে। অদিতি, নিশ্চুপ। আমি, প্লিজ আমার মনের অবস্থাটা একবার বুঝতে চেষ্টা করো। প্রতিনিয়ত তো আমাকে অবহেলায় করে গেলে, একবারও আমার কথাটি কান পর্যন্ত নিলে না, যার দারুণ আজ আমাকে এমন দৃশ্য দেখতে হচ্ছে। অদিতি কান্না করে, আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে নেশার জগপা আর রাখবো না এবং সেসব বন্ধুদের সঙ্গে ও মিশব না। এখন থেকে আমার পরিবারকে যথেষ্ট সময় দিব। এই বলে অদিতিকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে নিলাম। জীবন সংগ্রামে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কিন্তু সে মোকাবেলা করতে গিয়ে ভুল রাস্তা অবলম্বন করাটা বোকামি ছাড়া কিছুই না। রনির জীবন কি সত্যিই নরক জীবন ছিল? কিছুদিনের জন্য হয়তো নরকে ছিল, কিন্তু সেটা বেশির দিনের জন্য ছিল না। কিছুদিন পর হয়তো আবার সে আগের মতোই স্বাভাবিক হয়ে যেত, কিন্তু নেশার জগৎ গিয়ে তার জীবনকে সে পুরোপুরি নরক বানিয়ে ফেলছে। এখন হয়তো নেশার জগৎ থেকে সে ফিরে এসেছে ঠিকই, কিন্তু তার মাঝে যে মর্মব্যাধি রোগ ক্যান্সার সঞ্চারিত হয়েছে তা কি নিরাময় করা সম্ভব না। হয়তো মেডিসিন কিংবা ভাগ্যের উপর নির্ভর করে কিছুদিন টিকতে পারবে, তারপর তো তাকে দুনিয়ায় মার বাঁধন ছেড়ে চলে যেতেই হবে। মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে ঠিকই, তারপরও অনেকেই আছে নিজের কষ্টগুলোকে কমাতে নেশার জগৎ বেছে নেই, যা সম্পূর্ণ একটা ভুল পন্থা। নেশা কখনো কারো কষ্ট কমাতে পারে না, উল্টো একটা পরিবারকে কষ্টের মাঝে ফেলে দেয়। রনিও একই অবস্থা। প্রথমে নেশার জগতে নিজের কষ্টগুলোকে দমন করতে গিয়ে সে পুরোপুরি ভাবে আসক্ত হয়ে পড়ে এবং দিনে দিনে তার নিজের ধ্বংস নিজেই বেয়ে আনে। এই তো সেই দিনের ঘটনা। মাঝ রাতে হঠাৎ অবিরাম কাশি, যার দারুণ দূরত্ব ওয়াশরুমে চলে যায় সে একটু ফ্রেশ হবার জন্য। শোরুমে গিয়ে লাইট অন করে আয়নার সামনে দাঁড়াতেই তার চোখ যেন কপালে উঠে গেল। একই দেখছে আজ নাক মুখে রক্ত লেগে আছে। এই দৃশ্য দেখে সে নিজেই অনেক ভয় পেয়ে যায়। তারপর অবিরাম পানির ছিটা তার মুখে দিতে লাগলো। অপর দিকে অদিতি মাঝরাতে ওয়াশরুমে পানি পড়ার ঝনঝন শব্দে তার ঘুমে ভেঙে যায় এবং অধিক আগ্রহ নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে লক্ষ্য করলো তার স্বামী পাগলের মতো পানি মুখে ছিটাচ্ছে। এ দৃশ্য দেখে অদিতি বলল, কি ব্যাপার, মাঝ রাতে ওয়াশরুমে এসে এমন পাগলদের মতো নাকে মুখে পানি ছিটাচ্ছ কেন?
আন্ডারস্কোর অদিতি আমি মনে হই সত্যিই মরে যাব, এই বলে তার স্বামী কান্নায় ভেঙে পড়ল। নিজের মৃত্যুর বিষয়টা উপলব্ধি করতে পেরে সে নিজেই অবিরাম কান্না করছে। নিজের জীবনের মায়া কি কেউ এত সহজে ছাড়তে পারে না। সেদিকে থেকে রনিও ব্যতিক্রম নয়। অদিতি মাঝরাতের এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে সে কল্পনাই করেনি। আগেই থেকে যদিও জানতো তার স্বামীর শরীরে মর্মব্যাধি রোগ সঞ্চারিত হয়েছে, কিন্তু আজ তার স্বামী নিজেই অনেকটা কান্নায় ভেঙে পড়েছে। এ দৃশ্য দেখে নিজেকে সংযত করতে না পারে অদিতিও কান্না করে বলল, আন্ডারস্কোর বাঁচবে না মানে কি বলছো এসব অলক্ষণের কথা? অদিতি এ কথা সে করতেই তার স্বামী খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, অদিতি আমি কি সত্যিই মরে যাব? চোখ থেকে অবিরাম জল পড়তেই চলছে তার। এইদিকে অদিতি তার স্বামীর আচরণে অনেকটাই অবাক, যে কিনা তার সঙ্গে ভালোভাবে কথাই বলতে চাই না। আজ সে হুট করে জড়িয়ে ধরেছে এবং অদ্ভুত ধরনের কথাবার্তা বলছে, যা শুনে অদিতির হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। এবার নিজেকে সংযত করতে না পেরে অদিতি ফুপিয়ে কান্না করে বলল, প্লিজ এমন কথা মুখে এনো না, কষ্ট হচ্ছে। একার খুব। অদিতিও কান্না করে শক্ত করে জড়িয়ে ধরে। আন্ডারস্কোর মহান রাব্বুল আলামিন কেন যে আমার জীবনটাকে এমন নরক বানিয়ে দিল? আমি তো এমন নরক জীবন চাইনি। হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে একটা সুযোগ দাও বেঁচে থাকার। এত কম সময়ে আমি আমার পরিবারের মায়া ছেড়ে যেতে চাই না। কান্না অবিরাম চলছে। কে বলেছে তুমি বাঁচবে না? তুমি আরো অনেক দিন বেঁচে থাকবে। অদিতি ফুপিয়ে কান্না করে। ডাহ তো আমাকে মিথ্যা কথা বলতে পারে না। তাছাড়া আজ আমার হ্রস্ব উকার্খে নাকে রক্ত চলে আসলে, যা আমাকে জানেন দিচ্ছে আমি বেশি দিন তোমাদের কাছে থাকতে পারবো না। অদিতি তার স্বামীর এমন করুণ অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বলে, ডাহের কথা অন্ধের মতো বিশ্বাস করছো কেন? ডাহ কি ভুল রিপোর্ট দিতে পারে না? অদিতি, তাহলে আজ আমার যে ঘটনার সম্মুখে হতে হলো সেটা কি ভুল? আমি ভুল কি না জানি না, তবে মহান রাব্বুল আলামিন আমাকে এতটা কষ্টের মুখে ফেলতে পারেন না, সে বিশ্বাস আমার উপরওয়ালার প্রতি দৃঢ় রয়েছে। অদিতি ব্যাস। কান্নাকাটির একটা রোল হয়ে দাঁড়ালো রনি আর অদিতির মাঝে। অদিতি ইতিমধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছে, মোনাজাতে চোখের জল ফেলে তার স্বামীর সুস্থতা কামনা করছে। অদিতির পুরো বিশ্ব আকাশ মহান রাব্বুল আলামিন তার সঙ্গে এরকমটা করবেন না। আর রনির অবস্থা তো মৃত্যুর ভয়, খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে। অদিতি শত চেষ্টা করার পর ও পানিটুকুও খাওয়াতে পারছে না। বাড়ির ছোট ছেলের এমন করুণ অবস্থা দেখে তার মা, বাবা, ভাই এবং নীলাপন্ত কান্না করেছিল। সবারই মনের মধ্যে কেমন যেন রক্তক্ষরণ হচ্ছিল। এইদিকে রনি তার জীবনের আশা ভরসা ছেড়ে চিকিৎসা নিবে বলে সিদ্ধান্ত নেন। বেশ 2টা দিন কান্নাকাটির করার পর বাবা আর ভাইয়া আমাকে জোরপূর্বক সেই আগের ডাহের কাছে নিয়ে গেলেন, যার কাছে কিছুদিন আগের রিপোর্টে নিয়েছিলাম। আমি এক প্রকার জীবনের আশায় ছেড়ে দিয়েছিলাম। তো আজ তার চেম্বারের প্রবেশ করা মাত্রই ডাহ আমাকে দেখে বলল, আপনি এমন মানুষ কেন? ডাহের এমন ধারা কথা শুনে উপস্থিত বাবা, ভাইয়া, অদিতি তারা আমার দিকে তাকিয়ে ব্যাপারটা উপলব্ধি করতেই ডাহ যা বলল তা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে ডাহের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা আর ভাইয়ের জোরাজুরিতে হসপিটালে যেতে বাধ্য হলাম। ডাক্তারের চেম্বারের প্রবেশ করার মাত্রই অনেকটা বিষণ্ণই সঙ্গে বলে উঠল, আপনি কেমন মানুষ বলে তো? সেদিন আপনাকে ক্যান্সার রিপোর্ট হাতে দেওয়া মাত্রই কোনো কথা না বলে চলে গেলেন। পিছন দিক থেকে কতবার আপনাকে ডাকতেছিলাম, সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে চলে গেলেন। ডাহা রিপোর্টে যখন ক্যান্সার ধরা পড়েছে তো চিকিৎসা নিয়ে বাকি লাভ। যতটা নেশার জগতে হ্রস্বই কারলাম তা আমাকে ভালোভাবে জানেন দিয়েছে। আমি আর বেশি দিন বাঁচব না। চোখের পানি মুছে বললাম। এর মধ্যে বাবা ডাক্তারের উদ্দেশ্য বলে উঠল, ডাহ আমার ছেলেটার রোগ কি নিরাময় করা সম্ভব না? বাবা কান্না করে, দেখুন আপনার ছেলে অধিক পরিমাণে মদ্যপান করেছে, এতে তার অনেক কিছুই ক্ষতি করে ফেলছে। বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। ডাক্তার আপনাকে সত্য কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও সেটাই এদেরকে বোঝাতে চেষ্টা করছিলাম। বেশি দিন বাঁচব না, এরা এই কথাটি বিশ্বাসই করতে চাচ্ছে না। আমি মিস্টার রনি, আমার কথা শুনে আপনার খারাপ লাগছে তা আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু তারপর যে আমাকে সত্যটা বলতেই হতো। ডাহ মাথা নিচু করে বলল। ডাহের কথা শুনে উপস্থিত বাবা, মা, ভাইয়া, অদিতি তারা সবাই কান্নায় ভেঙে পড়ল। তাদের এই দৃশ্য দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। শব্দহীনভাবে চোখ থেকে অঝোর ধারায় জল গড়তে লাগলো। বুকটা ফেটে হাকার হাকার করছে। আমি সত্যি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব এটা ভাবতেই বুকের ভিতরে দুমড়ে মুচে উঠছে। নিজেকে সংযত রাখতে পারছি না। এখন কেন জানি বেশি দিন বাঁচতে ইচ্ছা করছে, কিন্তু রোগ তো আমার পিছু ছাড়বে না। সে আমার
কে ধ্বংস করেই ছাড়বে আনমনে ভেবে যাচ্ছি আর চোখের জল ফেলছি। এর মধ্যে অদিতি এসে আমার চোখের মুছে আমার দিকে অসহায়ত্ব চোখে তাকিয়ে অঝোর ধারায় জল ফেলছে। বাবা মা ভাইয়া তারাও অনেক কান্না করছে। সকলের এই এমন অবস্থা দেখে নিজের চোখের মুছে নিজেকে সংযত করে সবার উদ্দেশ্যে বললাম, তোমরা সবাই কান্না করছো কেন? রোগ শরীরে সঞ্চারিত হয়েছে তো কি হয়েছে? কিছুদিন ট্রিটমেন্ট নিলে ভালো যাব। ঠিক বললাম তো আমি? ডাক্তার চশমা খুলে চোখের কোণে জল মুছে বলল, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন। মিথ্যা সান্ত্বনা দিয়ে মাকে লক্ষ্য করলাম সে অবিরাম কান্নায় যাচ্ছে। তার সঙ্গে অদ্বিতীয়। বসা থেকে উঠে তাদের কাছে গিয়ে বললাম, তোমরা এত কান্না করছো কেন? যা হবার তা তো হবে, এতে কান্নার কি আছে? নিমিষেই কান্না আমারও চলে আসলো। বাবা কেন তুই আমাদের উপর রাগ করে এসব ছাইপাশ খেতে গেলি? আমরা তো তোকে অনেক ভালোই নিষেধ করেছি। এবং কি বৌমা ও তো রোজ কান্নাকাটি করে, তোকে নিষেধ করতো? তার কথা ভেবে অন্তত নেশা করাটা ছেড়ে দিলে আজ এই দিনটার মুখোমুখি হতে হতো না। মা এই বলে কান্না করতে করতে ডাক্তারের কক্ষ ত্যাগ করলো। অদ্বিতীয় মুখ ফিরি অয়ে ফুপিয়ে কান্না করছে, হয়তো আমাকে হারানোর ভয়। অদিতির কান্না থামানোর জন্য বললাম, অদিতি প্লিজ তুমি অন্তত কান্না করো না। মাকে গিয়ে একটু বুঝাও আমি বেশ ভালো আছি আর ডাক্তারের ট্রিটমেন্টে পেলেই খুব শীঘ্রই আকার লোভ হয়ে যাব। এই কথা বলতেই অদিতি আমার দিকে তাকিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমার সঙ্গে কেন এমন হলো বলতে পারো? এখন কেন জানি মনে হচ্ছে হৃদয়ে কেউ ধারালো ছুরি দিয়ে অসংখ্য বার আঘাত করছে। অদিতির অবিরাম কান্না করে। অদিতির এরকম ধারার কথা শুনে হৃদয়ে আমারও রক্তক্ষরণ হতে লাগলো। সে তো আমাকে অনেক বারোই নেশার জগৎ থেকে ফিরিয়ে আসতে বলেছিল, আমি তার কথার কর্ণপাত করিনি। সবসময় অবহেলার চোখে দেখেছি, ভেবেছি তার ভালোবাসাটা আকার টক মাত্র, কিন্তু আজ তার চোখের পানি প্রমাণ করে দিচ্ছে তার ভালোবাসা কতটা গভীর। ভাবনার বিচ্ছেদ ঘটে অদিতিকে বললাম, অদিতি প্লিজ এভাবে কান্না করো না, আমি নিজেকে সংযত রাখতে পারছি না। আমার মনে অবস্থা তো বুঝো, এই পারছো? এর মধ্যে তুমি আর মা মিলে যদি এভাবে কান্না করো তো আমি কেমনে নিজেকে সংযত রাখবো বলো? আপনি একথা বলা মাত্রই চোখের জল মুছে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, হয়তো আমাকে কিছু বলতে চাচ্ছে। সে সুযোগ না দিয়ে অদিতিকে বললাম, কি হলো, যাও মাকে সামলাও গিয়ে, নয়তো কান্না করে সে অসুস্থ হয়ে পড়বে। আমার কথা মতো অদিতি মার কাছে চলে গেল। নিজেকে বড্ড অসহায় লাগছে। এতদিন ক্যান্সার রোগের কথা মানুষজনের মুখে শুনতাম, কিন্তু আজ আমার নিজেই হয়েছে। ভাগ্যকে দোষ দিয়ে কি হবে? নেশা আমাকে তিলে তিলে শেষ করেছে, এতে উপরওয়ালার বাকি দোষ থাকতে পারে। যদি নেশার জগতে না যেতাম তাহলে হয়তো আমাকে এদিন দেখতে হতো না। আমার জীবনে সবচেয়ে এক আর বড় ভুল, তা নেশার জগতে বিয়ে করেছি। এ ভুল শুধরানোর সময় টুকুও পেলাম না, তার আগেই মরণ। বাকি রোগটা আমাকে আপন করে নিয়েছে। এখন শতবার চাইলেও এই রোগ আমাকে ছাড়বে না। সে আমাকে চিরন্তন পরিবার থেকে বিদায় করবে, এটা ভাবতেই বুক ফেটে যেন কান্না আসছে। তারপর ও কান্না করতে পারছি না। আমি কান্না করলে যে মা আর অদিতি তারা পুরোপুরি ভেঙে পড়বে, এটা ভেবেই কান্নাটা নিজের মাঝে চেপেই রাখতে শুরু করলাম। বেশ, সেদিন হসপিটাল থেকে মেডিসিন নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর সবাই কেমন জানি নিশ্চুপ হয়ে যায়। মা সব সময় আমার কাছে এসে বলে, বাবা তোর কিছু খেতে ইচ্ছা করলে আমাকে বল, আমি তোকে তাই এনে দিচ্ছি। মার এমন ধারা কথা শুনে খুবই কষ্ট পেতাম। বুঝতে পারতাম আমি তাদের মধ্যে কদিনের জন্য অতিথি হয়েছি মাত্র, এর জন্য এত আদর যন্ত্র করছে। হাজারটা কষ্ট বুকে চেপে রেখে মাকে হাসি মুখে বলতাম, মা কি বলছো এসব? আমি কি কোনো অতিথি না? প্রশ্রয়ী কার্যে আমাকে সবসময় ভালো ভালো খাবার খেতে হবে। মা আমার কথা শুনে চোখের কোণে জল মুছে চলে যেত, দ্বিতীয় কোনো কথা বলতো না। এখন ভাইয়াও অনেক পরিবর্তন হয়েছে। আগে তো তার সঙ্গে ধাক্কা লাগলো, আমার সাথে কথা বলতো না। ইদানিং আমার ভালোই খোঁজ খবর নিচ্ছে, কিন্তু আমার জন্য ভাইয়া নীলা ভাবিকে ভালোই শাস্তি দিচ্ছে। বর্তমানে তাদের স্বামী স্ত্রীর মাঝের সম্পর্কের ফাটল ধরেছে। ভাইয়া আমার বিষয়টা জেনেছে সেটা অনেকদিন পর। যখন আকারও এমন অবস্থা লক্ষ্য করলো, বেশ তখন থেকেই নীলার সামান্য টুকু ভুল দেখলেই সে টপিক নিয়ে ভাইয়া নীলা ভাবিকে মারধর করত। নীলাও ভাবিও বুঝতে পারত তাকে কেন সামান্য ভুলের জন্য মারা হচ্ছে। সেও নীরব হয়ে আঘাতগুলো সহ্য করে যেত। এভাবেই কিছুদিন কেটে গেল। তখনই আল্লাহর রহমতে সুস্থ সবল ছিলাম। নিয়মিত মেডিসিন প্রয়োগ করার কারণে একসময় ভুলেই গেলাম আমার শরীরে ক্যান্সার রোগ সঞ্চারিত হয়েছে। অপরদিকে ভাইয়া ভাবিদের রোজ রা লাগতো। এক পর্যায়ে ভাইয়ায় একদিন আমাদের সকলকে ডেকে বলল, আজ তোমরা যাই বলো না কেন, নীলাকে আমি এই বাড়ির বউ হিসাবে আর রাখছি না, ডিভোর্স দিতে চাই। রাকিব ভাইয়া
ভাইয়ার মুখে ডিভোর্সের কথা শুনে চমকে উঠলাম। বউ প্রশ্ন উকার যতে পারছিলাম না। কেন ভাবিকে ডিভোর্স দিতে চাচ্ছে? উপস্থিত বাবা মা অদিতি তারা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলছে না। আর ওইদিকে নীলা ভাবি ভাইয়ার পা জড়িয়ে কান্নাকাটি করে ডিভোর্স দিতে মানা করছে। এর দৃশ্য দেখে বড্ড খারাপই লাগালো। নিজেকে সংযত রাখতে না পেরে ভাইয়ার উদ্দেশ্য বললাম, ভাইয়া আজ কেন ভাবিকে ডিভোর্স দিতে চাচ্ছ? আমি নীলার জন্য শুধুমাত্র আমাদেরকে এমন দিন দেখতে হচ্ছে। আর তোর এই অবস্থার জন্য নীল আকারই দায়ী। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এমন কাল নাগিনীকে আমার লাইফ রাখবো না, ডিভোর্স দিয়ে দিব তাকে। রাকিব রাগান্বিত হয়ে ভাইয়ার কথা শুনে কিছুটা হেসে বললাম, নীলাকে একা দোষ দিচ্ছ কেন? তোমরা সবাই আমার সঙ্গে একই রকম আচরণ করেছ। বাবা মা এমনকি আমার সহধর্মিনী অদিতিও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। 3টা মাসেই বাড়িতে ছিলাম, তোমরা তো আমার ভুলেও খোঁজ খবর নাওনি। আমি খেলাম নাকি না খাইয়ে রইলাম তোমরা সেটা বিন্দুমা জানার আগ্রহ নিয়ে আমাকে জিজ্ঞেস করেনি। অদিতি ও কোনোদিন ফোন করে জানতে চায়নি, উল্টো সিমটাই বন্ধ করে ফেলছিল। তাহলে এখন নীলার একার বিচার করছো কেন? তার সঙ্গে বাবা মা অদিতি এবং তুমি বড় ভাই হয়ে আমার মুখ আঘাত আঘাত করে রক্ত ছাড়িয়েছিলে। আজ তোমার নিজের বিচারটাও করো দেখি। আমি নিশ্চুপ। রাকিব ভাইয়া, কষ্ট শুধু নীলা ভাবি আমাকে দেয়নি, তার সঙ্গে তোমরা সবাই আমাকে একই রকম কষ্ট দিয়েছ। সুতরাং এখানে নীলাকে একা শাস্তি দিয়ে কোনো লাভ নেই। যা হবার তো সেটা হয়েছে। এখন নীলাকে ডিভোর্স দিলে কি সবকিছুর সমাধান হবে? হবে না। তার থেকে নীলা ভাবিকে নিয়ে ভালোভাবে সংসার শুরু করো। আমার এসব কথা শুনে প্রথমেই অদিতি কান্না করতে করতে রুমে চলে গেল। বাবা মাও মাথা নিচু করে চলে গেল। রাকিব ভাইয়া হুট করে আমার হাত জড়িয়ে বলল, ভাই আমাকে ক্ষমা করে দে। আমি নীলার মিথ্যা কান্না দেখে সেদিন নিজেকে সংযত রাখতে পারিনি। রাগের ঘুরে তোর মাথায় আঘাত করে ফেলছি। রাকিব ভাইয়া কান্না করে, আমার কারো ও প্রতি কোনো রাগ অভিমান অভিযোগ নেই। অতীতের সব কিছুই ভুলে গিয়েছি। আমাকে নিয়ে শুধু শুধু অশান্তি সৃষ্টি করো না। তোমরা ভালো থেকো এই প্রত্যাশা আমি করি। এই বলে নিজের রুমে এসে লক্ষ্য করলাম অদিতি বালিশের মাঝে মুখ লুকিয়ে কান্না করছে। হয়তো তখন আমার বলা কথা শুনে অদিতি কষ্ট পেয়েছে, এর জন্য কান্না করছে। তারপর অদিতির সামনে গিয়ে বললাম, সরি অদিতি, তোমাকে কষ্ট দিয়ে কথার বলার কোনো ইচ্ছা আমার ছিল না। ভাইয়াকে বোঝাতে তোমার কথাটাও আমাকে বলতে হলো। আমি অদিতি চোখের জল মুছে বলল,